এবার নীলাঞ্জনাকে গলা টিপে ধরে রীতিমতো নীলাঞ্জনাকে মেরে ফেলার চেষ্টা করে অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের মা বলতে থাকে যে তোমার ওই মেজো বোনটা কোথায়, যে কিনা এই নোংরামো করে এখনো পর্যন্ত আমার বাড়িতে রয়ে গিয়েছে। সেই নোংরা জঞ্জালকে আমি যত পর্যন্ত না বাড়ি থেকে দুধছাই করে তাড়াতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো মতেই শান্তি হবে না। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে শরীর একটু শান্ত হয়, এরকম করে উত্তেজিত হলে তোমার শরীর খারাপ করে দিলে আমরা লড়াইটা কী করে করবো বলো তো? তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো, আমরা তো আছি সকলে মিলে, আমরা ঠিক দেখবে এই বিপদের মোকাবেলা করে ফেলতে পারবো। আর রাই, তুমি এত টেনশন করো না, তোমার এই অবস্থায় এতটা স্ট্রেস না তোমার পক্ষে ঠিক না। ঠিক সেই মুহূর্তেই সোহিনী বলতে থাকে তুমি বাবা হয়ে কী সব কথা বলছো বলো, তুমি এতটা রিল্যাক্সে কী করে থাকতে পারছো? ঠিক সময় অনির্বাণের মা বলতে থাকে যে এক মিনিট এক মিনিট, যে কিনা আসল অপরাধী, যে কিনা এই সকল সর্বনাশের মূলে আছে, তাকে তো এই বাড়ি থেকে এখনো পর্যন্ত তাড়ানোই হয়নি। কারণ এই ভালো মানুষের দেবী তো এখনো পর্যন্ত তাকে এই বাড়িতেই রেখে দিয়েছে, তাকে এই বাড়িতে খাওয়াচ্ছে পড়াচ্ছে সব কিছু করছে, যত্ন সমেত তাকে এই বাড়িতে আগলে রেখে দিয়েছে। অথচ আমার ছেলেটাকে লকআপে ভরে রেখে দিয়েছে। তোমার একবারও বিবেকে বাচ্চা না, তুমি কেমন স্ত্রী গো? তোমার মতন মেয়ের তো মুখ দর্শনও করা আমার ঠিক না। আমার তো ভাবতেও ঘেন্না হচ্ছে যে অনির্বাণ তোমাকে আবারও নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, তোমাকে ভালোবেসেছে, তোমাকে অন্ধের মতন বিশ্বাস করেছে। আজকে রীতিমতো ওর এই অবস্থার জন্য তোমরা দু বোন দায়ী, তোমাদের দুজনকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে অনির্বাণের এই অবস্থার জন্য আমি দায়ী থাকবো। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে নীলু, এক্ষুনি নীলুকে আমার সামনে বের করে নিয়ে আসো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। রাই ঠিক সেই মুহূর্তে নীলুকে ডাকা মাত্র নীলু যখন বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে এক মুহূর্তে অপেক্ষা না করে অনির্বাণের মা নীলুর দিকে তেড়ে গিয়ে নীলুর গলা টিপে ধরে এবং বলতে থাকে যে সর্বনাশী মেয়ে, কথাকার ঘেন্না হচ্ছে, তোমার লজ্জা করে না? তোমার জন্মের যদি বিন্দুমাত্র কোনো রকম কোনো ঠিক থাকতো না, তাহলে আজ যাই হোক না কেন তুমি অন্যের ছেলের এত বড় একটা সর্বনাশ করার চেষ্টা করতে না। তোমার লজ্জা করছে না এই মুখ তুমি দেখাও কী করে বলো তো? নির্লজ্জ বেহায়া কোথাকার। আবার তুমি বলো যে তুমি একটা টিচারের মেয়ে, কী শিক্ষা দিয়েছে তোমার বাবা মা তোমাকে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আন্টি, আপনি কিন্তু রীতিমতো আমার গায়ে হাত দিয়ে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছেন, কিন্তু তার সত্ত্বেও আপনি গুরুজন বলে আমি এখনও পর্যন্ত সহ্য করে যাচ্ছি। এবার কিন্তু আপনি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। তখন কিন্তু আমি যদি মাত্রা ছাড়াতে শুরু করে দিতে তাহলে কিন্তু রাই দিদিভাই তোর শাশুড়ি মায়ের কিন্তু আমি বেহাল দশা করে দেবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে একদম চুপ, অনেক সহ্য করেছি তোর এই অশান্তিগুলো, তোর এই বদমাইশিগুলো আর কোনো মতে আমি সহ্য করবো না। তুই কী বললি এক্ষুনি যে অনির্বাণের ক্ষতি করছিস, সাথে করে তুই আমার শাশুড়ি মাকে বিপদে ফেলার চেষ্টা করবি? তুই করে নে, কী করতে পারিস তুই আমি দেখতে চাই। আমিও এখন ধৈর্য হারা হয়ে গেছি নীলু, আমি এখন অতিষ্ঠ হয়ে গেছি তোর জ্বালা যন্ত্রণায়। তোর কারণে আমাকে সকলের কাছে কথা শুনতে হচ্ছে, লজ্জায় আমি অনির্বাণের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। আমার মাথা হেট করে দিয়েছিস তুই। তোর উপরে বিশ্বাস করেন যে আমি কত বড় একটা ভুল করেছি, আমার সংসারে সর্বনাশ করেছি, সেটা তুমি নিজ হাতেই করেছি। তার জন্য তো আমি এখন পস্তাচ্ছি। তাই আমি কোনো মতেই চাই না যে আমার শাশুড়িমা থেকে শুরু করে কেউ আর কোনো মতে তোর কারণে কোনো রকম কোনো বিপদে পড়ুক। তার জন্য তুই এক্ষুনি কোনো রকম কোনো কথা না বলে বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের বাবা বলতে থাকে তুমি কেমন নির্লজ্জ বেহায়া মেয়ে বলো তো নীলু, তোমার লজ্জা করছে না? এত মানুষ এতবার করে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, তার সত্ত্বেও তুমি বেরোচ্ছ না? শরম করো কিছু তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।